মেয়েটাকে একপাশে হঠাৎ হেলে পড়তে দেখে স্বামীর তড়িৎ তার হাত বাড়িয়ে ধরে ফেলল। ছোটখাটো শরীরটা মুহূর্তেই স্বামীর বৃহৎ বাহুতে স্থান পেল। স্বামী তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঘটনার আকস্মিকতায় সে কিছুটা চমকে গেছে। লাল বেনারসি ঘোমটা খুলে নিচে পড়েছে জান্নাতের নিখোশ কালো ঘন চুল। মাঝ বরাবর সিঁথিতে ঠাঁই পেয়েছিল একটা স্বর্ণের ছোট ফুলের টিকলি, সেটাও হেলে গিয়েছে একপাশে। স্বামীর চৌধুরীর মুখ গম্ভীরতায় ঠাসা, কিন্তু সে চলে গিয়েছে ঘোরের মধ্যে। বাকি সব রেখে জান্নাতের টিকলিটা ঠিক করতে লাগলো। টিকলিটাকে সঠিক স্থানে রাখতেই তার ঘোর কাটল। ঘোর কাটাতেই গলা খাকারি দিল। আবারও তাকালো জান্নাতের মুখশ্রীতে। সাজ বলতে চোখে কাজল ছিল সম্ভবত, যা চোখের কোণে লেপ্টে আছে। এই মেয়েটার চেহারায় একটা কিছু আছে যেটা স্বামীরকে আকর্ষণ করে খুব, চুম্বকের মতো। স্বামীর খেয়াল করেছে, নয়তো কম তো মেয়ে দেখে না রোজ। দেখলেই কেমন পাজি পাজি লাগে মেয়েগুলোকে, ধূর্ত লাগে, বেয়াদব লাগে, আর লাগে কুচুটে। স্বামীরের মুখ বিকৃত হয় এসব মেয়ে দেখলেই। এই মেয়েটার চলনে বলনে, তাকানোতে, কথা বলায়, এমনকি ভয় পেয়ে কাঁপাকাঁপি করার মাঝে একটা ব্যাপার রয়েছে যেটা স্বামীর চৌধুরীর মনে লেগেছে। ভাবনা এনেছে সারি সারি বিয়ের প্রস্তাব দেওয়ার। সময় গড়ায় ছোট নরম শরীরটা নিজের বাহুর মধ্যে থাকায় পুরুষালী মনটা বিগলিত হবার পূর্বেই স্বামীর চৌধুরী চির গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, জান্নাতুল, ক্যান ইউ হিয়ার মি? জান্নাত জবাব দেয় না, শুধু কপালে দেখা যায় ঈষৎ রেখা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বামীর। ভিমরি খেয়েছে, নার্ভাসনেসে বোঝা যায়, নয়তোবা পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললে রাত বিরাতে ডাক্তার ডাকতে হতো। বাসর ঘরে বউ জ্ঞান হারিয়েছে, এই বিষয়টি বিব্রতকর হতো খুব স্বামীরের জন্য। স্বামীর আবারও ডাকল, জান্নাতুল। এবার নাক চোখ ঈষৎ কুঁচকে ফেলে জান্নাত। স্বামীরের ডাক তার কানে বাজছে, তবে সে চলে গিয়েছে অন্যরকম ঘরে। স্বামীর এবার দুহাতে আগলালো জান্নাতকে। গা থেকে মিষ্টি ধরনের ঘ্রাণ আসছে মেয়েটার। স্বামীর আর এক মুহূর্ত নিজের সাথে না রেখে সুন্দর মতন শুইয়ে দেয় জান্নাতকে। এরপর বসে বসে গম্ভীর মুখে দেখে মিনিট দুয়েক। উঠে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এসে অল্প অল্প করে ছিটিয়ে দেয় জান্নাতের মুখে। খানিক বাদেই হুঁশ ফিরতেই দেখা যায় জান্নাতের চোখ পিটপিট করে তাকিয়ে বুঝতে চায় পরিস্থিতি, কিন্তু দেখলো সেই রাগী চোখের মানুষটা কৌতূহলী হয়ে তাকেই দেখছে। স্থির হয়ে রইল জান্নাত। আতঙ্ক খেলা করেছে দু চোখে। স্বামীরের বুঝতে বাকি নেই, কিছুটা সরে বসে স্বামীর সময় দেয় জান্নাতকে ধাতস্থ হতে। জান্নাত বড় বড় কয়েকটি শ্বাস ফেলে কপালে হাত রেখে ধীরে ধীরে উঠে বসে। তারপর ক্ষীণ আওয়াজে বলে, মামি। স্বামীর ওকে দেখে বলে, ডাক্তার ডাকতে হবে? কথাটাতে না ছিল দরদ, না ছিল রাগ, না ছিল অন্য কিছু, শুধু ছিল মেঘ সমান গম্ভীরতা। জান্নাতের চোখ ঝাপসা হয় আবারও। তার মনে হচ্ছে সে ভীষণ অসহায়। তার দিন দুনিয়ায় কেউ নেই, আর সে আটকা পড়েছে একটা জেলখানায়। স্বামীরের কথার জবাব না দিয়ে শুধু বিছানার চাদর খামছে ধরে। স্বামীর ফোনটা হাতে তুলে নেয় এই বাড়ির জামাই রাজীবকে কল করতে। এত রাতে ডক্টর পাওয়া যাবে কিনা বাজারে সেটা জানতে হবে। জান্নাত হঠাৎ মাথা নিচু করেই বলে ওঠে, আমি ঠিক আছি, ডক্টর আনবেন না? স্বামীর ওদিকে এক পলক তাকিয়ে ফোনটা রেখে দিল, বাড়িয়ে দিল এসির পাওয়ার। অতঃপর চলে গেল ফ্রেশ হতে। পাঞ্জাবি খুলে নর্মাল টি শার্ট পরে ফ্রেশ হয়ে এসে দেখলো জান্নাত জড়সড় হয়ে বিছানায় বসে আছে একই রকমভাবে। স্বামীর এগিয়ে যায় জান্নাতের কাছে, এগিয়ে গিয়ে বসলো মুখোমুখি। জান্নাতের দৃষ্টি নত। সে টের পাচ্ছে সে আবারও কাঁপতে শুরু করেছে। আচ্ছা, এই রাত শেষ হচ্ছে না কেন? এই লোকটা কোনো জাদু বলে ঘুমিয়ে পড়তে পারে না এখন? এই লোকটা জ্ঞান হারিয়ে ফেলতে পারে না? তবে বেশ হয়। এমন নানা ভাবনা আছে জান্নাতের মাথায়। জান্নাত মনে মনে দোয়া পড়তে থাকে ভয় কাটানোর। এই লোকটা যদি সুরভির স্বামীর মতো ওর ওপর হামলে পড়ে তখন তবে কি করবে জান্নাত? চেঁচাতে জান্নাত পারবে না, তবে জান্নাত মরে যাবে লজ্জায়, মরে যাবে কষ্টে। মুহূর্ত গুনছে জান্নাত। এই তো লোকটা খুব কাছে চলে এসেছে, এই তো আরও কাছে। এখন কি করবে? টানা হ্যাঁচড়া করবে নাকি? শাড়ি খুলবে? বারংবার ঢোক গিলছে সে। এবার অতি আতঙ্কে দুচোখ বুজে দোয়া ইউনুস পড়তে শুরু করেছে জান্নাত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর বীরবাহিনী কর্ণগোচর হতে ফ্যালফ্যাল করে ওকে কয়েক মুহূর্ত দেখল স্বামীর। তারপর বলল,
জান্নাতুল ফেরদৌস। আবারও ধমকের মতো ডাক। জান্নাত চকিতে চোখ মেলে তাকালো, চোখ নামিয়ে বলল, জি। আমি স্বামীর চৌধুরী, তোমার স্বামী। জান্নাত ডরের চোটে উল্টো পাল্টা বকতে লাগলো মনে মনে। বলল, স্বামী তো কি করবো এখন? নাচবো? আপনি দূরে যান, আল্লাহর দোহাই লাগে। মুখে কিছু বলল না। স্বামীর যেন ওর অনুরোধ শুনল। সে কিছুটা দূরে সরল। আসলে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে একটা বক্স উঠিয়ে সেখান থেকে একটা আংটি বের করে নির্দ্বিধায় ধরল জান্নাতের হাত। জান্নাত শ্বাস আটকে বসে রইল শক্ত হয়ে। স্বামীর আংটিটা জান্নাতের বাম হাতের অনামিকায় পরিয়ে দিতে দিতে বলতে লাগলো, তোমার সম্পর্কে কিছুই জানবার নেই আমার। আমার যেটুকু জানার আমি জেনেই এই বিয়ের প্রস্তাব দিয়েছি। তুমি কিছু জানতে চাইলে বলো। জান্নাত কি জানতে চাইবে? সবই তো জানে। লোকটা স্বামীর চৌধুরী, তার অনেক টাকা আছে। তার একটা ফোনের দাম 1.5 লক্ষ টাকা। তার আগে একটা বউ ছিল, সেই বউ বেয়াদবি করতো বলে বনিবনা হয়নি। লোকটার খুব রাগ, রাগলে ইংরেজি বাংলা গালি দেয়। মারামারি করে কি না এটা জান্নাত শোনেনি। ও হ্যাঁ, লোকটা খুব ভালো ফুটবল খেলে। এই তো, সব তো জেনেই সবাই তাকে বিয়ে দিয়েছে লোকটার সাথে। আর কি জানতে চাইবে? স্বামীর ওর ছটফটানি দেখে ওর কাছে এগোয় আবার। এবার বলে, জানতে চাইলে বলো, বেশিক্ষণ সময় দিতে পারবো না। জান্নাতের মুখটা ফ্যাকাশে হয়, চোখ ঝাপসা হয় কথাটি শুনে। স্বামী তা খেয়াল করে। সে চুপচাপ জান্নাতের কাছে টেনে কপালে চুমু খায়। দম বন্ধ করা পরিস্থিতি। জান্নাত কাঁপছে ঠকঠক করে। কিছু বলতে নিয়েও বলল না, চুপচাপ নিজেকে ছেড়ে দিল লোকটার কাছে। স্বামীর ওর কপাল থেকে ঠোঁট সরিয়ে দেখল এক পলক ওকে, তারপর বলল, কাল সকালে আমার সাথে তুমি যাবে তোমার শ্বশুর শাশুড়ির বাড়িতে। মানসিকভাবে প্রস্তুত হও, তোমাকে অসুস্থ লাগছে, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হচ্ছে। জান্নাত অবিশ্বাসের নজরে স্বামীর দিকে তাকায় আচানক। স্বামীরের গম্ভীর মুখভঙ্গি, তাকিয়ে আছে ওর দিকে। জান্নাত বুঝতে পারছে না কিছু। লোকটা তাকে ঘুমিয়ে পড়তে বলেছে? আসলেই কথাগুলো বলছে স্বামীরের আদেশের সুরে। আদেশ করেই উঠে গিয়ে সে এ ঘরের টেবিল চেয়ারে বসলো ল্যাপটপ নিয়ে। মুখে তার বক্র হাসির রেখা। জান্নাতের কৃতার্থ মুখটা দেখে সে ব্যস্ত হয়ে পড়ল ল্যাপটপ নিয়ে। টের পেল জান্নাত নিজের জায়গাতেই বসে আছে, তাই আবারও রাশভারী আওয়াজে বলল, ঘুমিয়ে পড়ো। আবারও ধমকের মতো আদেশ। জান্নাত চুপচাপ জড়সড় হয়ে শুয়ে পড়ল। সে বিশ্বাস করতে পারছে না সে আজ রাতটা সত্যিই বেঁচে গিয়েছে। সুরভির মতো কিছু হয়নি তার সাথে। সপ্তদোষীর মনে কিছু মুহূর্তের জন্য কিঞ্চিত ভালো লাগা তৈরি হয় ওই গমগম কণ্ঠের স্বামীর জন্য। লোকটা সুরভির স্বামীর মতো নয় তবে, কিন্তু কেমন তবে? কাঁপা কাঁপা হাতে জান্নাত নিজের কপাল ছুঁয়ে যেখানে ওই লোকটা ঠোঁট ছুঁয়েছে। জান্নাতের জীবনে প্রথম চুমু। বিবাহিতা বান্ধবীরা যখন তাদের স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম চুমুর আলাপ পারত ক্লাসরুমে, জান্নাত আড়ষ্ট হতো লজ্জায়, এটা ভেবে যে তার কেমন লাগবে। কিন্তু আজ সত্যিই সে চুমু পেল একটা অচেনা অচেনা লোকের থেকে। তখন জান্নাত কিছু অনুভব করতে না পারলেও এখন লজ্জায় মরিমরি হচ্ছে। তার রাগ হচ্ছে না, লজ্জা লাগছে উল্টো। কেন? মানুষটা স্বামী বলেই কি স্বামীর ল্যাপটপ নিয়ে অযথা কিছু সময় বসে থাকে? সে চাইছে মেয়েটার থেকে দূরে থাকতে কিছুটা সময়, অন্তত ঘুমানো অবধি। স্বামীরের গম্ভীর মুখে ঠোঁটে লেপ্টে আছে অস্পষ্ট হাসি। আজ যদি মেয়েটা গাঁই বই শুরু করে দিত, স্বামীর চৌধুরী হয়তো নিজের মেজাজ ঠিক রাখতে পারতো না। কিন্তু মেয়েটা যে প্রথম রাতে স্বামী বলে তাকে দাম দিয়ে চুপ করে থেকেছে, এটা দেখে স্বামীর চৌধুরী যথেষ্ট সন্তুষ্ট। আর স্বামী হিসেবে তার ইচ্ছে করেছে বউকে কিছুটা সময় দিতে। এটা জান্নাতের নয়, তার ইচ্ছেতেই হয়েছে। পুরুষ বুঝবে তার বউয়ের সাথে কি করতে হবে, কোনটা ভালো হবে। যা হলে সব পুরুষের ইচ্ছেতেই হবে। বাসর হলেও পুরুষের ইচ্ছেতে হবে, বাসর বাতিল হলেও পুরুষের ইচ্ছেতেই হবে। সময় গড়ায় স্বামীর উঠে চলে যায় বিছানার কাছে। গিয়ে দেখলো এক পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে জান্নাত। সেও বেশি রাত জাগলো না, বাতি নিভিয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। জানালা থেকে আসা চাঁদের রূপালী আলোয় জান্নাতের ফর্সা মুখটা ঝকঝক করছে আধো অন্ধকারে। দীর্ঘক্ষণ স্বামীর তা দেখে ঘুমিয়ে পড়ল। সকালে খুব ভোরে উঠতে হয়েছে জান্নাতকে। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে শান্তা। জান্নাত উঠে দেখল স্বামী তার খুব কাছেই ঘুমিয়ে আছে, গায়ে গা লেগেছে এমন। এবার আরও বেশি লজ্জা পেল জান্নাত।
তো যখন বুঝতে পারল গোটা রাত এই লোকের সাথে একই বিছানায় ঘুমিয়েছে, যাকে সে দুদিন আগে চিনত না অবধি, তবে এখনও তো চেনে না, কিন্তু জান্নাতের খারাপ লাগছে না কেন আর কান্না পাচ্ছে না কেন? লোকটা স্বামী বলেই কি? লোকটা ঘুমিয়ে আছে নাক মুখ কুঁচকে। আচ্ছা, এই লোকটা এমন কেন? একে ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নে সবাইকে ধমকায়। উঠে গিয়ে দরজা খুলল জান্নাত। ঘরের বাইরে শান্তা সুহানা দাঁড়িয়ে জান্নাতকে দেখছে পা মাথা। বেনারসি ঠিকঠাক, শাড়ির পিনগুলো ঠিকঠাক। সুহানা রান্নাতের হাতে এক সেট শাড়ি ব্লাউজ ধরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো বাইরে, আমরা খেয়েই বেরোবো। জান্নাত, সামির ভাইয়াকে ওঠাও ঘুম থেকে। আমি উঠাবো? সুহানা হেসে বলে, এখন থেকে তুমিই উঠাবে। বকবে না তো? তুমি বকা দেওয়ার মতো মেয়েই নও জান্নাত। জান্নাত মাথা হেট করে নেয়। সুহানা হেসে বলে, যাও উঠাও। সকাল থেকে 8টার আগে সবকিছু গোছগাছ করা হয়ে গিয়েছে চৌধুরীদের। মেয়ে বিদায়ের আগে আগে আকন্দ বাড়ি থেকে জান্নাতের মামা বাবা এলেন। বিদায় হবে চেয়ারম্যান বাড়ি থেকেই। নতুন বর শামীর চৌধুরীর কানে ফোন গুঁজে অফিসিয়াল কথা বলতে বলতে তৈরি হয় দ্রুত। সাদা শরীরের ওপর ধূসর রঙের ব্লেজার চাপিয়ে সাহেববাবু হয়ে গেল একেবারে। ফোন রেখে আশেপাশে চোখ বোলালো জান্নাতকে খুঁজতে। জান্নাত কোথাও নেই। বিছানার ওপর জান্নাতের লাগেজ খোলা পড়ে আছে। গম্ভীর কণ্ঠে ডাকলো নীরাকে। নীরা আসতেই বলল, ও কোথায়? বলেছে তো আকন্দ বাড়িতে যাচ্ছে, কি জানি জরুরি কিছু রেখে এসেছে হয়তো। জান্নাত তখনও ছুটছে। চেয়ারম্যান বাড়ির রসুই ঘরের দরজা দিয়ে বেরিয়ে তেঁতুলতলা হয়ে ছুটে আকন্দ বাড়িতে ঢুকল। এটুকু ছুটতেই বুক কাঁপছে তার, চোখে মুখে বিরক্তি ভাব। মামি কি করে জান্নাতের লাগেজ জান্নাতের একাডেমিক কাগজপত্রগুলো দিল না? ওখানে কলেজে ভর্তি হতে এসব লাগবে তো নাকি? কি করে এত বড় ভুল হলো মামির? ভাগ্যিস জান্নাত চেক করেছিল, নয়তো শহরে চলে গেলে কাকে পাঠাতো এসব নিতে। শাহিনুর নতুন একটা হলুদ জামদানি পরিহিতা জান্নাতকে দেখে মুগ্ধ হয়ে বলল, এটা পড়লি তোকে তো রানীর মতো লাগতাছে রে জান্নাত। তাইলি কেন? আমি তো ঘরে তালা লাগিয়ে যাইতাম অক্ষুনি চেয়ারম্যানের বাড়িতে, হাঁস মুরগিরা আদা দিতে আসছিলাম। জান্নাত অভিমানের সুরে বলল, আমি আমার কাগজপত্র নিতে এসেছি মামি, তুমি দাওনি কেন? ওখানে কলেজে ভর্তি হতে লাগবে তো নাকি? শাহিনুরের মুখটা হঠাৎ শুকিয়ে যায়। জান্নাত আলমারি থেকে তার একাডেমিক কাগজপত্রগুলো বের করে নেয় ব্যস্ত ভঙ্গিতে। ও বাড়িতে তার খোঁজ পড়েছে কিনা কে জানে। শাহিনুরের হঠাৎ করে মেয়েটার জন্য একটু খারাপ লাগছে। সরল মেয়েটা জানে না এখনও ওর বর ওকে পড়াবে না আর। শাহিনুর কথাটা লুকিয়ে গিয়েছে জান্নাতের থেকে। একটা অন্যায় করেছে শাহিনুর। কিছুক্ষণ অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থেকে শাহিনুর গা ছাড়া দেয়। নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, না দিলে না দিক পড়তে, কষ্ট পাইলে পাও। বড় রানীর মতো জোহরাতে সাজাইয়া রাখলে ওই সেমরি নিজের আর পড়তে চাইব না। এত স্বাচ্ছন্দ্যের জীবন থইয়া কে এত কষ্ট করে পড়াশোনা করতে চায়? বোকাদা নাকি? কোণে বিদায়ের সময় চেয়ারম্যান বাড়ির গেটে জান্নাতে 3 মামির আহাজারি দেখল গ্রামবাসী। জান্নাতুল জানে মামিরা যতটা না কষ্ট পাচ্ছে তার বিদায়ে, তার থেকেও বেশি দেখাতে চাইছে সবাইকে। তবুও জান্নাতের চোখে পানি এলো। মামিদের সাথে গলা মিলিয়ে কাঁদল। জান্নাতের হাতের মুঠিতে করকরে 2000 টাকা। এটা কিছুক্ষণ আগে শামীর চৌধুরী দিয়েছে তাকে। ঘরে ডেকে নিয়ে আদেশের সুরে বলেছে, এই টাকাটা তোমার কাছে রাখো, তোমার ভাই বোনদের চকলেট খেতে দিও। জান্নাত অবাক চোখে কিছুক্ষণ দেখেছে টাকাগুলো। সবার থেকে বিদায় নিয়ে জান্নাত নিজের জন্মদাতার সামনে গিয়ে দাঁড়ায়। না রাগ তার কণ্ঠে, না অভিমান। স্বাভাবিক গলায় তার থেকে বিদায় নেয়। ছোট ভাই দুটির জন্য 2000 টাকাও দেয় জান্নাত, যেটা তার স্বামী তাকে দিতে বলেছে। যা হয়েছে সব কিছু ভাগ্যেই ছিল। জান্নাত এই কথাই বিশ্বাসী। জান্নাত কোথাও শুনেছে, তোমার জন্য আল্লাহ যাকে লিখে রেখেছেন সে যদি সুদূর কাজাকিস্তান থাকে তবুও তাকে আসতে হবে, হয় আজ না হলে কাল। জান্নাতের জন্য আল্লাহ যাকে লিখে রেখেছিলেন তাকে হয়তো আল্লাহ অনেকটাই আগে পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের কলেজে ভর্তি হওয়ার আগেই। সবাই আল্লাহর ইচ্ছে। জান্নাত মেনে নিয়েছে। গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে, মফস্বলের ভাঙ্গা রাস্তা পেরিয়ে যত হাইওয়ের দিকে এগোচ্ছিল তত তার বুক ঢিপ ঢিপ বাড়ছিল। সে একা, তার বিপরীতে এতগুলো অচেনা মানুষ। আচ্ছা, কেমন হবে জান্নাতের শহুরে জীবন? জান্নাতকে রোজ কলেজে যেতে দেবে তো? ফুল সুরভি ওদের বড়রা তো প্রবাসী, তাই জন্য ফুল সুরভি বাপের বাড়িতে থাকে আর নিয়মিত কলেজেও যেতে পারে।
কিন্তু জান্নাতকে রোজ যেতে দেবে কলেজে? ও বাড়ির মানুষগুলো? সায়েন্স নিয়ে পড়তে পারবে জান্নাত, নাকি মানবিক বিভাগে যেতে হবে? শ্বশুর বাড়িতে কাজ থাকবে তো? আর রোজ রাতে পড়তে বসলে ওই লোকটা বই সরিয়ে রেখে বিছানায় টানবে না তো, যেমনটা কাকলির স্বামী করে? এমন অনেক প্রশ্ন এসে ভিড় করে জান্নাতের মনে। অন্য মনস্ক ছিল তাই টের পাচ্ছে না কিছু। ঘোর কাটে হঠাৎ ধাক্কা খেয়ে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে আতঙ্কে আঁতকে উঠতে চাইল জান্নাত। পর মুহূর্তে সে টের পেল তাকে ধরে রেখেছে তার ননদ রুহি। গাড়িটা হুট করে ব্রেক কষায় এমন হয়েছে। জান্নাতের গাড়িতে ছিল জান্নাত, স্বামীর, সায়ন, রুহি এবং শামা। রাস্তার মাঝখানে হঠাৎ করে এক পাগল চলে আসায় ব্রেক কষতে হয়েছে স্বামীরের হুট করেই। মেজাজ বিগড়ে গেছে স্বামীরের। ভয়ঙ্কর একটা ধমক দিল পাগলটাকে। ধমকে কেঁপে উঠল জান্নাত। পাগলটা ধমকে উল্টো হাসতে থাকে হা হা করে, যা দেখে স্বামীর আরও ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নামে। আতঙ্কিত জান্নাত খামচে ধরে রুহির হাত। সামান্য পাগলের সাথে কেউ রাগ দেখায় এমন করে? সায়ন অবশ্য অনুরোধ করে বলেছে, ভাইয়া কুল ডাউন, ওটা পাগল। কে শোনে কার কথা? স্বামী নেমেই ঠাটিয়ে এক চড় মেরে পাগলটাকে রাস্তার মাঝখান থেকে সাইডে সরিয়ে দেয়। স্বামীর অগ্নিমূর্তি দেখে জান্নাত ভয়ে সিটিয়ে যায় তখনই। লোকটার এত রাগ, এত বেরহম হয়ে একটা পাগলকে চড় মারে? গাড়িতে বাকি সবাই নির্লিপ্ত, কারণ তারা এসবে অভ্যস্ত। এক ফাঁকে সবাই ঘুরে জান্নাতকে দেখছে মলিন মুখে। নতুন বউয়ের সামনে ভাইয়া অন্তত এমনটা না করলেও পারত। তাদেরও খুব লজ্জা লাগছে। স্বামীর চড় মেরে এসে গাড়িতে বসে হাতটাকে স্যানিটাইজ করতে থাকে চুপচাপ। আর জান্নাত কয়েকটা ফাঁকা ঢোক গিলে দেখতে থাকে লোকটাকে। বাড়ির নামটা বেশ সুন্দর, কমলা রঙের রোদ। এত সুন্দর বাড়ির নাম হয়? জান্নাত এর আগে এমন নাম দেখেনি কোনো বাড়ির। সাধারণত বাড়ির নেম প্লেটে লেখা থাকে অমুক মঞ্জিল, তমুক ম্যানশন, তমুক ভিলা ইত্যাদি ইত্যাদি। গাড়ি থেকে নেমেই নামটা চোখে পড়তেই জান্নাতের চোখ আটকে যায় সেখানে। স্বামীদের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটা রেখে তার চোখ ঘুরে ঘুরে নেমপ্লেটটা দেখে। তামাতে সোনালি রঙের নেমপ্লেটটা খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে জান্নাতের। গাড়ি থেকে মালামাল নামাচ্ছে বাড়ির দারোয়ান। স্বামীর এসে জান্নাতের পাশে দাঁড়াতেই জান্নাত সংকোচ জড়সড় হয়ে যায়। পাগলকে থাপড়ানোর ঘটনার পর থেকে জান্নাত আরও কিছুটা ভয় পাচ্ছে স্বামীরকে। এ শুধু মেজাজি লোক নয়, বেপরোয়া বটে। স্বামীর ওকে দেখে বলে, ভেতরে এসো, এটা আমার বাড়ি, আর এখন থেকে তোমারও। রুহি আর শামা দুজনে এসে ধরল জান্নাতকে। হলুদ জামদানি, গলায় স্বর্ণ অলংকার, একটা লম্বা ঘোমটা। একটা টকটকে হলুদ বউ পা রাখে তার স্বামীর ঘরে। চোখ বড় বড় করে জান্নাত স্বামীদের বাড়িটা দেখে। বাড়িটা চেয়ারম্যান বাড়ির থেকেও দ্বিগুণ তিনগুণ বড় বেশি, এবং বাড়িটা কমলা রঙের। এজন্যই বোধহয় অমন নাম দেয়া হয়েছে বাড়িটার। স্বামীর গৃহে প্রবেশের পর জান্নাত টের পেল এ দুনিয়া সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আলাদা একটি জগৎ হতে চলছে তার জন্য। যে দুনিয়া একটু বেশি চকচকে, বিলাসবহুল। এসব কিছু জান্নাতের হজম হবে তো? বরিশাল সিটিতে চৌধুরীদের যত আত্মীয় স্বজন ছিল সবাই ছুটে আসছে স্বামীরের বউ নিয়ে এসেছে শোনামাত্রই। জান্নাতকে প্রথমে বসানো হয়েছিল ড্রয়িং রুমে, এরপর রিজিয়ার নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয় স্বামীরের ঘরে। বিশাল বড় রুমটায় ঢুকে জান্নাত হা হয়ে যায় একেবারে। অক্ষিযুগল প্রশস্ত করে দেখতে থাকে চারপাশ। নীরা যা কিছু বর্ণনা করেছিল ঘরটা তার থেকেও সুন্দর, ঝা তকতকে। বিশাল বড় পালঙ্কের মতো খাট, আলমারি, আরেকটা ছোট খাট, কম্পিউটারের সব কিছু ঠাসা। বিছানার কোণে বসে এসব যখন জান্নাতুল দেখছিল তখন রুহি জান্নাতের লাগেজ থেকে সব কিছু বের করে একটা খালি আলমারিতে রাখতে রাখতে বলে, ভাইয়া একটু অফিসে গিয়েছে, তুমি গোসল সেরে এই শাড়িটা পরো, রাজ্যের মেহমান আসবে কিন্তু ভাবি। জান্নাত মাথা নাড়ায়। স্বামীর এসে 5 মিনিটও থাকেনি বাড়িতে, পোশাক না পাল্টেই চলে গিয়েছে। জান্নাত এটি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাইমুনা পাড়ার মহিলাদের সাথে বসে গল্প করছে। চান্দের নাহান বউ হইছে মোর সমীরের, চান্দের নাহান। জান্নাতুল তখন শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো। নানা রকমের আর্টিফিশিয়াল প্লান্টস দিয়ে সাজানো একটা কলঘর। বিশালাকার কলঘরটা চারদিকে শুধু সবুজ আর সবুজ। জান্নাতের মনে ধরেছে খুব কলঘরটা, সেজন্য গহীন অরণ্যে এসেছে গোসল সারতে। একটা লাল জামদানি শাড়ি যার পাড় কালো জান্নাত জড়িয়ে নিল গায়ে। ওর ননদরা
অবাক হয়ে এতটুকু মেয়ে কি সুন্দর করে শাড়ি পরে। স্বামীর ফিরেছে কিছুক্ষণ পরেই, একটা হিসেব মিলিয়ে চলে এসেছে। বাড়িতে মেহমান আসতে শুরু করেছে, এখানে তার থাকা প্রয়োজন তাই। ঘরে ঢুকতেই দেখলো তার বিছানায় চুপচাপ বসে আছে জান্নাত। স্বামীরকে দেখে উঠে দাঁড়িয়ে মাথায় ঘোমটা টানল। স্বামীর ব্লেজার খুলে রেখে শার্টের টপ বোতাম দুটো খুলে বেশ আয়েশ করে বসলো বিছানায়। জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো, এটা তোমারও বিছানা। জান্নাত চুপচাপ বসলো জড়তা কাটিয়ে। স্বামীর ওকে দেখছে, সদ্য গোসল সেরেছে বলে ফর্সা মুখটা আরও বেশি স্নিগ্ধ লাগছে। স্বামীর বলল, ওভারের জন্য মন খারাপ? জান্নাত দুপাশে মাথা নাড়ে, যদিও তার মন খারাপ। স্বামীর পুরনায় বলে ওঠে, সবাই আসবে আজ বাদে কাল অনুষ্ঠানে। লোকটা যাই বলে কেমন গম্ভীর হয়ে বলে। জান্নাত শুধু মাথা নেড়ে জবাব দেয়। হঠাৎ স্বামীর বলে, এদিকে এসো, তোমার নাকে কি হয়েছে? জান্নাত নাকে হাত রেখে চোখ তুলে তাকায়। স্বামীরের কণ্ঠে আদেশ ছিল, তবে সে কাছে না গিয়ে বলল, আপনাদের দেয়া নাকফুলের ডাটাটা ঢুকাতে গিয়ে কাল ব্যথা পেয়েছি, এই জন্য লাল হয়েছে। জান্নাতের কথার জবাব না দিয়ে স্বামীর ভারী স্বরে বলল, আমি আমার কাছে আসতে বলেছি। এইবার জান্নাত চুপচাপ এগিয়ে যায়। এগিয়ে গিয়েও মাঝখানে কিছুটা জায়গা নিয়ে বসে। তবে স্বামীর এক টানে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দেখতে থাকে জান্নাতের নাক। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যাওয়া জান্নাত চোখ মুখ খিচিয়ে নেয়। ঢোক গেলে বারংবার। স্বামীর এক হাতে জান্নাতের ধরে রেখে আরেক হাত ছোঁয়ায় জান্নাতের নাকে, বলে, ইস, খুব খারাপ হয়েছে দেখছি। এটা পরে থাকতে কষ্ট হচ্ছে না? জান্নাত আড়ষ্ট হয়েছিল স্বামীর সাথে মিশে। হৃদয় স্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়েছে টের পেল। অনেকটা ভয়ে, তবে কিঞ্চিত লজ্জাও ছিল। জান্নাত বুঝতে পারছে না তার এই লোকের ওপর রাগ হচ্ছে না কেন। সে শুধু পাচ্ছে লজ্জা, পাচ্ছে ভয়। স্বামীর আরও গম্ভীর হয়ে জানতে চাইল, খুলে দেব? আমা খুলতে বারণ করেছে। দম আটকে থাকা জান্নাত অস্পষ্ট বলল কোনো মতে। সে কাঁপছে। স্বামীর আলতো আঙ্গুল বুলিয়ে ওর নাকের লাল হওয়া স্থান ছুঁয়ে দিল। চোখ বুজে থাকা জান্নাত, তার গায়ের মিষ্টি ঘ্রাণ, এক নিস্তব্ধ দুপুর, স্বামীর বউ আর পরিবেশের নিস্তব্ধতায় লাই পেয়ে হুট করে জান্নাতের নাকে গালে চুমু খেতে লাগলো। আচানক অজানা পরম স্পর্শে জমে গেল জান্নাত। কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে ফেললেও চোখ বুজে নিল আবারও। খামচে ধরল বিছানার চাদর। শুধু অস্পষ্ট স্বরেই বলল, আমি যাই, আম্মা যেতে বলেছেন। থামলো স্বামীর। নিঃশ্বাস ফেলছে ঘন। জান্নাতের মুখের দিকে কিছু পল তাকিয়ে থেকে নিজেকে সামলে নিল, তবে ছাড়ল না জান্নাতকে। এমন শক্ত বাঁধনে জান্নাতের অস্বস্তি হচ্ছিল, তবুও ছাড়ল না। এক হাতে ফোনটা তুলে নিয়ে স্বামীর ফোন করলো রুহিকে। বলল, শিগগির মায়ের জুয়েলারি বক্স থেকে একটা সিম্পল নাকফুল নিয়ে আয়, আমার ঘরে এক্ষুনি আয়। একেবারে হালকা, ভেতরে যেন খুব সরু হয়। ফোন কেটে স্বামীর জান্নাতকে ছেড়ে উঠে দাঁড়ায়। জান্নাত নিজের ঘোমটা সামলে নিয়ে মাথা নিচু করে বসে আছে। খানিক বাদে সুহানাই এলো, সাথে একটা ছোট বক্স হাতে। স্বামীরকে দেখে বলল, আমি তখনই শান্তাকে বলেছিলাম এত ভারী কিছু না নিতে, ব্যথা করছে জান্নাত। জান্নাত মাথা নেড়ে বলে, জি। সুহানা বক্স থেকে অতি ক্ষুদ্রাকার একটা নাকফুল বের করে জান্নাতের নাক থেকে নাকফুলটা খুলে ওটা পরিয়ে দিতে দিতে বলল, কি জাদু করলে গো জান্নাতুল, এক রাত পেরোতেই কত যত্ন করতে শুরু করেছে দেবর আমার বাব্বা। কথাটি শুনে জান্নাতের গাল দুটো তার অজান্তেই লাল হয়। ভালোবাসা, অনুভূতি এসবের সাথে এই কিশোরী মেয়েটি পরিচিত নয়। একজন পুরুষের প্রতি নারীর অনুভূতি কিভাবে আসে, কেন তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, এসব কিছুই জান্নাত জানে না। সে জানে মামি, চাচি, বিবাহিতা বান্ধবীরা সবসময় বলেছে স্বামীকে ভালোবাসতেই হবে। এমনটাই নাকি নির্দেশ আছে নারীদের জন্য। তাই কিছুক্ষণ আগে যা হলো জান্নাতের খারাপ লাগেনি মোটে। কিছু সময়ের জন্য স্বামী নামের মানুষটার জন্য জান্নাতের বুকের মধ্যে অন্যরকম এক অনুভূতি এসে জড়ো হয়, যেমনটা ওর বান্ধবীদেরও হতো। এই অনুভূতি আর যাই হোক বিষ-তৃষ্ণা নয়। জান্নাত হাত দিয়ে নিজের গাল ছোঁয়। ওই লোকটা তার গালে চুমু খেয়েছে, তাই লজ্জায় কান দুটো গরম হয়ে গেছে তার। এসব কি তাকে রোজ সহ্য করতে হবে ওই মেজাজি লোকটার থেকে? সুহানার কথাবার্তা কিছুই জান্নাতের কানে ঢুকছে না। সে আর চোখে স্বামীরকে দেখে, যে কানে ফোন চেপে কথা বলছে। বারান্দায় দাঁড়িয়ে জান্নাত নির্নিমেষ দেখছে লোকটাকে। কিশোরীর মনে স্বামী সম্বোধনের
মানুষটার জন্য সমীহ হলো। কিছুক্ষণ আগে জান্নাতের নাক ছুঁয়ে দরদ নিয়ে জান্নাতের ব্যথা দেখতে চেয়েছে বলে কিশোরী দেহের মধ্যে লুকায়িত এক অবলা নারী মন অতটুকুতেই বিগলিত হয়েছে। সে মন অনুভূতির ব্যাখ্যা খোঁজে না, ভালোবাসা নামের এই জটিল শব্দটা সম্পর্কে কোনো ধারণাও রাখে না। শুধু জেনেছে তার স্বামী তাকে আদর করেছে, যার সাথে সৃষ্টিকর্তা জান্নাতের কপাল বেঁধেছে, যাকে সমীহ না করলে তিনি পাপ দেবেন। স্বামীর ফোনে কথা বলছে একটানা, জান্নাত শুধু লোকটাকেই দেখছে। লম্বা একটা লোক, কোন পুরুষকে সুদর্শন বলতে হয় অত জটিল জ্ঞানও নেই জান্নাতের। শুধু বুঝতে পারলো তার গ্রামের সব মেয়েদের স্বামীর চেয়ে তার স্বামী দেখতে ভালো, রংটা একটু চাপা, তবুও একেবারে নিখুঁত, একটা হিন্দি সিনেমার নায়কের মতো। নায়কটার নাম মনে পড়ছে না জান্নাতের। একা একা মিটিমিটি হাসছে জান্নাত। সুহানা বলল, চলো এবার, প্রতিবেশী চাচিরা এসেছে তোমায় দেখতে। লাল টুকটুকে শাড়ি পরা চৌধুরী বাড়ির মেজ বউকে উপস্থাপন করা হলো প্রতিবেশী চাচিদের সামনে। চৌধুরীদের আত্মীয় মেহমানরা এখনও এসে পৌঁছায়নি। জান্নাতকে দেখে প্রতিবেশী চাচিরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন জান্নাতের রূপ নিয়ে। কেউ কেউ জান্নাতের মুখের সামনেই বলে উঠল, আগের বউটার থেকে ঢের ভালো, স্বামীর এবার জিতেছে। এসব শুনে জান্নাতের মোটেও ভালো লাগেনি, তবুও চুপচাপ বসে রইল। হঠাৎ আরেকটা কথা তার মাথায় এলো, লোকটার সাথে কেন তার আগের বউয়ের বনিবনা হলো না। তাদের গ্রামে এমন 5-6 বাড়িতে দেখেছে বিয়ের 2 মাসের মাথায় তালাক। কারণ ছিল বউয়ের বাপের বাড়ি থেকে টাকা চাওয়া। সেখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। মার্জিয়া ভাবিকে তো জিহাদ ভাই পিড়ি দিয়ে পিটিয়েছিল, তারপর হলো তালাক। লোকটা কি এমন কিছু করতো? জান্নাত নিজেকে শুধরে নেয়, না না, এই বাড়ির সবাই কম বেশি খুব ভালো মনে হচ্ছে। যৌতুকের জন্য ডিভোর্স হলে লোকটা তো আর পরে জান্নাতকে বিয়ে করতো না। জান্নাত তো গরিব। বিকেলটা জান্নাতের কেটেছে ভয়াবহ ব্যস্ততায়। চৌধুরীদের আত্মীয় স্বজনে ভরে গিয়েছে। জান্নাতকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছিল পুতুলের মতন তাদের সামনে। মুখ দেখে কত মুরব্বী মহিলারা এটা সেটা উপহার দিল। জান্নাতের হাঁপ ধরে গেল এসবে। সন্ধ্যাটা খানিক ছাড় পেয়েছিল জান্নাত। পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তার ননদ রুহি। স্বামীর গিয়েছে তার বন্ধুদের গেট থেকে রিসিভ করতে। জান্নাতকে দেখতে আসবে আজ স্বামীরের বন্ধু এবং বন্ধু পত্নীরা। বাড়ির সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখা শেষে জান্নাতের দোতলায় সবথেকে দক্ষিণে তাদের ঘর। 2টো কামরা পরেই রুহির ঘর। বড়লোক মেয়েদের ঘর, ঘর ভর্তি গোলাপি রঙের টেডি পুতুল। ঘরে যা কিছু আছে সব কিছু গোলাপি রঙের। জান্নাত বিস্মিত হয়ে সব কিছু দেখছিল ঘুরে ঘুরে। রুহি হেসে বলল, এই পুতুল দাদির চোখে পড়লে খবর আছে, সব পুড়িয়ে দেওয়ার অর্ডার করে দিবে। তুমি বসো ভাবি, তুমি বলো তোমার খারাপ লাগছে? জান্নাত চুপচাপ মাথা নাড়ে। সব কিছু নতুন, সে শুধু বিস্মিত হচ্ছে, তবে খারাপ লাগছে না। এর মাঝে সুহানার ফোন থেকে বাড়ির লোকের সাথেও একবার কথা বলে নিয়েছে। তার বান্ধবী ফুল আগ্রহ নিয়ে জানতে চেয়েছে, ওখানে কোন কলেজটাতে ভর্তি হবি রে জান্নাত? জানি না রে, এখনো তো রেজাল্ট দিল না, দেখি ওনারা কি বলেন। ঈশার নামাজের পরে জান্নাত স্বামীরের রুমেই চুপচাপ বসেছিল। স্বামীর তস্ত্র পায়ে ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ায়। স্বামীরের পেছন পেছন তার বন্ধু পত্নীরা ঢুকল, যাদের সাথে কিছুক্ষণ আগে আলাপ করিয়ে দিয়েছে স্বামীর নিচে ডেকে নিয়ে। মেয়েগুলো জান্নাতের থেকেও বয়সে অনেক বড়, গায়ের পোশাক অনেক দামি এবং অনেক সাজগোজ। স্বামীর জান্নাতকে বলল, এই শোনো, ওনাদের সাথে গল্প করো। জান্নাত চুপচাপ মাথা নাড়ায়। মেয়েগুলো জান্নাতের আশেপাশে গোল হয়ে বসে জান্নাতকেই দেখছে। জান্নাতকেই কেন স্বামীর চৌধুরী বিয়ে করলেন, শেষে এই নিয়ে তাদের কৌতূহলের অন্ত নেই। যোগ্যতা বিচারে এই মেয়ের রূপ এবং অল্প বয়সী কুমারী ব্যতীত অন্য কোনো যোগ্যতা তারা পেল না। অবশ্য পুরুষের কাছে এগুলোই তো নারীর বিরাট বড় যোগ্যতা। খুঁতখুঁতে স্বামীর চৌধুরী হয়তো এখানেই গলেছে ডিভোর্সের পরে। এইবার স্বামীর জ্বলন্ত সিগারেটটা কেবলই ঠোঁটে চেপে ধরেছিল। তার বন্ধু সিয়াম এক ঝটকায় সিগারেটটা তার হাত থেকে ফেলল। স্বামীর বিরক্ত মুখে তার বন্ধুর দিকে তাকায়। বাড়ির পেছনের আঙ্গিনায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সে। সিয়াম ঠাট্টা করে বলল, এখন সিগারেট খাস না দোস্ত, একটু পর বউর কাছে যাবি, বাচ্চা মানুষ, সিগারেটের গন্ধে কাশি উঠে যাবে। হো হো করে হেসে ওঠে বন্ধুরা। স্বামীর রাগী চোখে সিয়ামকে দেখে আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে বলে, পার্সোনাল বিষয় নিয়ে মজা করা আমি একদম পছন্দ করি না।
সিয়াম চুপ হয়ে যায়। বন্ধুদের মধ্যে স্বামীর আগাগোড়াই অন্যরকম। বন্ধুরাও ওকে রয়ে সমঝে চলে। তানভীর বলে উঠল, আচ্ছা দোস্ত, ফান বাদ, এখন একটা সিরিয়াস টপিকে তোর সাথে আলোচনা করি। ভাবি সাহেবাকে বড্ড ভালো লেগেছে সবার, তোর পছন্দ টপ ক্লাস। এখন একটা সাজেশন দেই বন্ধু হিসেবে, ছোট মানুষ তো, ওর সাথে তোর ইগো কম কম দেখাস, ও তো বুঝতেই পারবে না তোকে, একটু বন্ধুর মতো থাকিস, তেমন আচরণ করিস। সিগারেটের ধোঁয়া উড়িয়ে স্বামীর তানভীরের দিকে চায়। একটা তাচ্ছিল্যের হাসি হেসে মুখটাকে চির গম্ভীর করেই বলে, স্বামী স্ত্রী হতে হবে বন্ধুর মতো। তোদের এই অতি আহ্লাদি কথাটা স্বামী স্ত্রীর অ্যাকচুয়াল সংজ্ঞাটাকেই মিটিয়ে দিয়েছে। বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রস্তাবিত হচ্ছে ভুল টার্মে। স্বামী আর স্ত্রী স্বামী স্ত্রী হয়, এরা বন্ধু হয় না। স্ত্রীকে বন্ধু ভাবা নিজের স্বামিত্বের মান কমানো ছাড়া আর কিছুই না। বর্তমানে আশেপাশে চোখ বোলালি দেখবি স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যালেন্স নষ্ট হয় এই বন্ধু হতে গিয়ে। স্ত্রী একজন পুরুষের অধীনস্থ, এটা অস্বীকার করে পুরুষ নিজের মান কমাচ্ছে। এটা পুরুষ ধীরে ধীরে বুঝতে পারছে। আর এইসব নারীবাদী পুরুষ যারা স্ত্রীকে বন্ধু বানানোর মন্ত্র আওড়ায়, এরা নারীদের অ্যাটেনশন চায় শুধু। আমি সত্যি কথা বলি, আমার স্ত্রী আমার অধীন, আমার দায়িত্ব এক জন্মের। তাকে আমার অধীনস্থতা স্বীকার করতেই হবে। আদর শাসন সবকিছু স্ত্রীর মতো পাবে, কোনো বন্ধুর মতো না। এবং স্বামীর চৌধুরী বর্তমানে শিখে গেছে বউকে কিভাবে নিয়ন্ত্রণে রেখে সংসার করতে হয়। ডোন্ট ওয়ারি, তোরা চাপ নিস না। মেজাজ পাশে সরিয়ে রেখে স্বামীর কথাগুলো বলছে একেবারে শান্ত গলায়। ওর বন্ধুরা চেয়ে চেয়ে দেখছে শুধু। ফারিনের সাথে 1.5 মাসের সংসারের পর বনিবনা হয়নি বলে ডিভোর্স নিয়েছে ফারিন। ওটাও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। অবশ্য ফারিনের মতো ডাক্তার মেয়ে স্বামীর এই একরোখা আচরণ মানবে না, তাই আগে ভাগেই কেটে পড়েছে বুদ্ধিমতী মেয়ে ফারিন। কিন্তু স্বামীর বর্তমান স্ত্রীর জন্য চিন্তা হচ্ছে ওর বন্ধুদের। স্বামীরকে কিভাবে সামাল দেবে এই বাচ্চা মেয়ে কে জানে। শহরের রাতগুলো গ্রামের রাতের মতো নয়, জান্নাত বুঝতে পারল। রাত এখন 11টা প্রায়, কিন্তু মনে হচ্ছে এই সন্ধ্যা রাত। অথচ গ্রামে 8টা নাগাদই ঘুম চলে আসে চোখে। সারাদিনের ধকল শেষে জান্নাত একটু জিরোতে পারছে এখন। 1 ঘন্টা হলো সারা পেয়েছে সে। মেহমান চলে গিয়েছে কিছু সংখ্যক, বাকিটা রয়ে গিয়েছেন। একেবারে বড় অনুষ্ঠান শেষ করেই যাবেন। রাতের খাবার খাইয়ে জান্নাতকে ঘরে পাঠিয়েছে তার জা আর শাশুড়ি। হাতে 2টো আইসক্রিম কাপ ধরিয়ে দিয়েছে। স্বামীরকে নিয়ে খেতে বলেছে। জান্নাত ঘরে ঢুকে স্বামীরকে কোথাও পেল না। আজ তাদের বিয়ের 2য় রাত। রাত যত বাড়ছে আবারও উৎকণ্ঠায় জড়সড় হচ্ছে জান্নাত। কি জানি কেমন হবে তার নতুন জীবনের অভিজ্ঞতা, যে জীবন সে না চাইতেও বড়রা বুঝে শুনে গড়ে দিল। আইসক্রিমে কাপ 2টো গলে গিয়েছে পুরো। স্বামীর এখনও আসেনি। বাবা ভাইয়ের সাথে ব্যবসা সংক্রান্ত আলোচনা করছে নিচতলায়। এবারের পুরুষগুলোর কণ্ঠ তো নয় যেন মাইক। জান্নাত খেয়াল করেছে বড্ড জোরে কথা বলে ওনারা। তার মধ্যে জান্নাতের স্বামীর কথা তো বলতেই নেই। স্বামীর ঘরে ঢুকলো রাত ঠিক 11টা, 11:30টার সময়। ওর পায়ের শব্দ শুনতেই জান্নাত শোয়া থেকে উঠে বসল জড়সড় হয়ে। বিছানার এক কোণে স্বামীর ফোনটা রেখে জান্নাতের দিকে তাকিয়ে বলে, ঘুমাচ্ছিলে নাকি জান্নাত? বলেছে স্বাভাবিকভাবেই কথাটা। জান্নাত জবাবে দুপাশে মাথা নাড়ে। মাথায় টানে ঘোমটা। স্বামীর ফ্রেশ হয়ে এসে বারান্দার বাতি নিভিয়ে, ঘরের বাতি নিভিয়ে টেবিল ল্যাম্প জেলে বিছানায় বসল। জান্নাতের দিকে তাকালো আর চোখে। জান্নাত জড়তা নিয়ে বসে আছে মাথা নিচু করে। স্বামীর ওর হাত ধরে কাছে টেনে বলল, আজ ওকে অসুস্থ বোধ করছো? দুপাশে মাথা নাড়ে জান্নাত। স্বামীর ওর দুগালে হাত রেখে তাপমাত্রা চেক করে। জান্নাত নড়ে চড়ে ওঠে, আবারও মাথা নিচু করে নেয়। জান্নাতের নির্লিপ্ততা বড্ড প্রশান্তিদায়ক স্বামীরের কাছে। ভীষণ ভদ্র মেয়েটি। স্বামীর ওকে মুগ্ধতা নিয়ে দেখে, এক হাতে থুতনি কিছুটা উঁচু করে ধরে। কিছুক্ষণ দেখে, আবারও এত কাছে লোকটা। জান্নাত ভয় পাচ্ছে, লজ্জাও পাচ্ছে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। স্বামীরের কণ্ঠস্বর অত্যাধিক ঠান্ডা, মেজাজ শান্ত। তাই বলল, তুমি ভীষণ সুন্দর। জান্নাত মাথাটা আরও নুইয়ে নেয়। বুঝতে পারছে তার স্বামী কথা এগোতে চাইছে, কিন্তু সে কি বলবে। স্বামীর এবার আরেকটু কাছে এগিয়ে এসে বসে জান্নাতের। কণ্ঠে এবার দরদ দিয়ে বলে, এগুলো এখনো পরে আছো? ফ্রেশ উঠবে তো গায়ে। বলেই স্বামীর জান্নাতের গলা থেকে স্বর্ণের হারটা টেনে টেনে খুলতে লাগলো।
আবারও বলল, ইস, লাল হয়ে আছে। দেখি গলার কাছটা তো পুরো লাল হয়ে গেছে। এখনো পরে আছো কেন? আম্মা খুলতে বারণ করেছিলেন। নিচু গলায় জবাব দেয় জান্নাত। সে তো মেহমান ছিলেন বলে। ঘুমানোর সময় সব পরে থাকতে হবে কেন? একটা একটা করে গহনা খুলে ফেলে স্বামীর। জান্নাত সকালের মেজাজি লোকটার সাথে এই লোকটাকে মেলাতে পারছে না। সে আর চোখে বার কয়েক লোকটাকে দেখে দৃষ্টি নত করে নিয়ে বসে থাকে। সব গহনা খুলে স্বামীর সাইড টেবিলে রেখে জান্নাতের ঘোমটা সরিয়ে দিয়ে ওকে আরও কাছে টানে। নম্র কণ্ঠে বলে, শুধুই জান্নাতুল ফেরদৌস, আর কোনো নাম নাই? জি না। ছোটোখাটো শরীরটা স্বামীরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে মৃদু কাঁপছে। কমলা আলোয় স্বামীর চেয়ে দেখছে শুধু ওকে। ঘনিষ্ঠতার প্রথম চুমু মাখিয়ে দেওয়ার পরে জান্নাতের খানিকটা হাঁসফাঁস লাগতে শুরু করেছে, কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছে পরক্ষণেই। একেবারে নিঃসুপ হয়ে গিয়েছে। স্বামীর খানিক বাদে ওকে দেখে নম্র কণ্ঠে বলল, জান্নাতুল। জি। ক্ষীণ আওয়াজে জবাব দেয়, ভয় লাগছে? জান্নাত কিছু পল চুপ থেকে মাথা নেড়ে হ্যাঁ বোধক জবাব দেয়। তার ভয় লাগছে। স্বামীর এবার মুখ থেকে কাঠিন্যতা সরিয়ে জান্নাতকে শুইয়ে আর কপালে চুমু খায়। আর 5 জন স্বাভাবিক পুরুষ হয়তো সেই পরিস্থিতিতে বলতেন, ভয়ের কিছু নেই, আমি তোমার স্বামী। কিন্তু স্বামীর চৌধুরী স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো, স্বামীকে ভয় পাওয়া উচিত। জান্নাত অবাক হয়ে লোকটাকে দেখল। স্বামীর চোখ সরিয়ে নিয়ে হাসলো সামান্য। জান্নাত এই প্রথম দেখল লোকটার হাসি। ভীষণ সুন্দর লোকটার হাসি, অথচ হাসে না সে। কিছুক্ষণ বাদে জান্নাতের কানের কাছে মুখ নিয়ে স্বামীর বলল, তবে ভয় পেলে আমাকে ধরতে পারো। স্বামীকে ভয় পেলে স্বামীকেই ধরতে হয়। এইবার জান্নাত লজ্জা পায়। সে নির্জীব হয়ে পড়ে থাকে পুরো বাকিটা সময় দুচোখ বন্ধ করে থাকে। সে দেখতেও চাইল না তার সাথে কি হচ্ছে, শুধু টের পেয়েছে বান্ধবীদের কাছ থেকে যেমনটা শুনেছে তেমন ভয়ঙ্কর কিছু তার সাথে হয়নি। লোকটা ভীষণ নমনীয়তার সহিত আগলেছে তাকে, শুধু অনুভব করেছে নিজের নতুন জীবনকে। ভয়ে কুঁকড়ে গেলেও লোকটার বুকে ঠাঁই পেয়েছে। লোকটা আর মেজাজি ছিল না ওইটুকু সময়তে। ভীষণ কোমল ছিল জান্নাতের প্রতি। ওই সময়টিতে জান্নাত মনে হয়েছে তার স্বামী বোধ হয় তার শোনা ভয়ঙ্কর স্বামীদের মতো নয়।